স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি আমি ইশরাত জাহান উর্মি। এবারে জানাবো খবরের বিস্তারিত। ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি ভাঙচুরের ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিভিন্ন দলের রাজনীতিকরা। কারো মতে আওয়ামী লীগ ও শেখ হাসিনার উস্কানিমূলক কর্মকাণ্ডে এর জন্য দায়ী, কেউ বলছেন ভাঙচুরের ঘটনার দায় এড়াতে পারে না সরকার, আগের সরকারের সময়ের ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে বলেও মনে করেন কেউ কেউ। ভারতে অবস্থান করে শেখ হাসিনার বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে বুধবার বুলডোজার কর্মসূচি ঘোষণা করে ছাত্র জনতা। এরপর ভেঙে ফেলা হয় ধানমন্ডি ৩২ নম্বরের শেখ মুজিবুর রহমানের বাড়িটি। গুড়িয়ে দেওয়া হয় বাড়ির পুরো অংশ, আগুন দেওয়া হয় শেখ হাসিনার বাড়ির সুধার সদনেও। এরই ধারাবাহিকতায় দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়ি, শেখ মুজিবুরের মোরাল ও দলীয় কার্যালয়ে ভাঙচুর ও আগুন দেওয়া হয়। ছাত্র জনতার দাবি, ফ্যাসিবাদের কোনো চিহ্ন থাকবে না বাংলাদেশে। ভাঙচুরের ঘটনায় ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়। আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে আসে বিষয়টি। বিবৃতি দেওয়া হয় সরকারের পক্ষ থেকেও। বিষয়টি নিয়ে বিএনপির নেতা গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ভারতে বসে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্র করছে শেখ হাসিনা। আর বিগত সময়ে বুলডোজারের ঘটনার বিচার হলে এমন পরিস্থিতি তৈরি হতো না বলে মনে করেন জামায়াতের নেতা। 2 দিন আগে ভারতে বসে শেখ হাসিনা কিছু উস্কানিমূলক কথা বলছে। সে উস্কানিমূলক কথার কারণেই কিছু উত্তেজিত লোক এই 2 দিনে যে ঘটনাগুলো ঘটছে সেটি বোধহয় মূল কারণ। সরকার যখন জন আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয় তখন কিন্তু জনগণ খুব দয়া আইন নিজের হাতে তুলে নেয়। সেটা একটা সুষ্ঠু রাষ্ট্রের জন্য লজ্জাস্কর। ওই সময় যদি বুলডোজারে আঘাতকারীদের বিচার করা হতো, আজকে অটোমেটিক একটা মেসেজ চলে যেত যে বুলডোজার ইউজ করলে কিন্তু বিচার হয়, কিন্তু উনি বিচার করেন নাই। বাংলাদেশে আর কোনো বাড়ি কিন্তু ভাঙচুর হয় নাই। ওই বাড়িটি হামলা হয়েছে কারণ শেখ হাসিনার প্রতিনিধিত্বকারী বাড়ি এটা। রাজনৈতিক দলগুলো বলছে ভাঙচুরের ঘটনায় দায় এড়াতে পারে না সরকার, কেউ অন্যায় করলে আইনিভাবে তার ব্যবস্থা নিতে হবে। মানুষের মনে বরঞ্চ এই প্রশ্ন উদ্রেক হয়েছে, যেটা খুবই ক্ষতিকর প্রশ্ন, এবং সেই প্রশ্ন যদি মানুষ তার ভিত্তিমূলে রাখে তাহলে এটা সরকারের জন্য এবং আমাদের জন্য অশনি সংকেত। সেটা হলো সরকারের সায় ছাড়া এ ধরনের ঘটনা ঘটতে পারে না। দেশে তো অন্য জায়গাতে এখনো গোলমাল হচ্ছে, সেগুলো তো থামাচ্ছে না তারা। কাজেই প্রধান উপদেষ্টা যে বিবৃতি আর যেন না হয়, এটা অনাকাঙ্ক্ষিত, আর যেন না হয় তার ব্যবস্থা দেন, মুখে মুখে বললে তো হবে না। বিশ্লেষকরা বলছেন, শিক্ষার্থীদের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা অনেক, তাই পরিস্থিতি উত্তপ্ত না করে সবাইকে ধৈর্য ধরার পরামর্শ তাদের। বাংলাদেশের সামনের দিনগুলোকে আমরা খালি সংঘাতই দেখব, মারামারি দেখব, তাই না? মানে যে যুবকদের কাছে আমরা অনেক কিছু আশা করি, প্রত্যাশা আমাদের অনেক বেশি। আমার আশা থাকবে, আমি মনে করি যে তারা আর কোনো ভুল করবেন না। রাষ্ট্র পুনর্গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান এই বিশ্লেষকের। তারা যে কাজটা করতে চাচ্ছেন। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। ছাত্র জনতার ভাঙচুর আগুনের পর এখন ধ্বংসস্তূপ ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িটি। দেখতে সকাল থেকেই ভিড় জমাচ্ছে উৎসুক জনতা। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব হোসেন। রাকিব, এই মুহূর্তে কি পরিস্থিতি দেখছেন ধানমন্ডি ৩২-এ? এখনকার পরিস্থিতি যদি বলি তাহলে এখানে কিন্তু সকাল থেকে হচ্ছে উৎসুক জনতা ঢাকার বিভিন্ন স্থান থেকে এখানে এসেছেন, এসে তারা দেখছেন এবং তারা হচ্ছে ক্ষোভ জানাচ্ছেন যে আওয়ামী লীগ সরকার ফ্যাসিবাদী আচরণের কারণে এবং জুলুম নির্যাতন করার কারণেই আসলে মানুষ ক্ষুব্ধ হয়ে এই বাড়িটি হচ্ছে ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের এই বাড়িটি ভেঙে দেয় এবং বাড়িটির হচ্ছে যতটুকু অবশিষ্ট অংশ আছে এতটুকু হচ্ছে একদম মাটির সঙ্গে মিশিয়ে না দেওয়া পর্যন্ত তারা হচ্ছে এর খুব প্রতিবাদ জানিয়ে আসবেন। একটা বিষয় যদি একটু আপনাকে দেখানোর চেষ্টা করি, যে আমার পেছনের এই যে হচ্ছে কর্মযজ্ঞ চলছে, এটা আসলে কয়েকজন লোক এখানে এসেছেন এবং তারা হচ্ছে মূলত এটা ভেঙে তারপর হচ্ছে যেই ভাঙারি আছে, মানে ভাঙাচোরা যেসব জিনিসপত্র আছে, রড, এইগুলো হচ্ছে আসলে নিয়ে যাচ্ছে যে যার মতো করে। তো এইভাবে কিন্তু চলছে এখন পর্যন্ত। আমি এখানে যে উৎসুক যেসব জনতা রয়েছেন তাদের একজন দুজনের সঙ্গে কথা বলবো, একটু জানার চেষ্টা করব যে আপনি যদি একটু বলেন যে এই বাড়ি ঘিরে আসলে আপনার প্রতিক্রিয়া কি? আমি বলতে চাচ্ছি যে এই বাড়িটা আগে এরকম ছিল না, একটা সুন্দর ছিল। এটা কারা করলো? ক্ষোভ, মানুষের ক্ষোভ। কেন? ওরা অন্যায় করছে, তার এই জন্য তার এইটা জবাব। ভবিষ্যতে যারা আমাদের এই দেশে শান্তিপ্রিয় মানুষের জন্য ক্ষমতা আসবেন তাদের জন্য এটা একটা বার্তা
অতএব আমি বলতে চাচ্ছি আমাদেরকে একটু শান্তিতে থাকতে দেন দেশের মানুষগুলিরে। গত 16 বছর যেমন আমরা খুব অশান্তির মধ্যে ছিলাম, আর থাকতে চাই না। আমরা একটু শান্তি চাই। আমরা খুব সাধারণ মানুষ, এই দেশের মানুষ সাধারণ মানুষ, আমরা সাধারণভাবে জীবনযাপন করতে চাই। আমাদের অত পাওয়ার কিছু নাই। তাই প্রত্যেকের কাছে এটা একটা বার্তা যে আপনারা আমাদেরকে কিভাবে রাখতে চান, কিভাবে রাখবেন। যদি ভালোভাবে রাখেন আলহামদুলিল্লাহ, আর যদি না পারেন তাহলে পরিণতি, এটা দেখে শিকার আছে। আপনার কাছে একটু জানতে চাই, আপনি যদি একটু বলেন। আমি ময়মনসিংহের মুক্তাসা থেকে এখানে উপস্থিত হয়েছি। ফ্যান্সিবাদ স্বৈরশাসক শেখ হাসিনার কবর রচিত হয়েছে, যাতে চিরস্তরে আর ধানমন্ডি তার বাবার ঠিকানায় এসে দাঁড়াতে না পারে। উৎসুক জনগণ তার প্রতিবাদ করতে শিখেছে এবং উৎসুক জনগণ তার প্রতিবাদ দেখতে এসেছে। ভবিষ্যতে যেন বাংলার মাটিতে এমন কোনো স্বৈরশাসকের, এমন কোনো ফ্যান্সিবাদী সরকারের উৎখাত না হয়, চিরস্তরে পতন হয়, চিরস্তরে তার আস্তানা গুটাই দেওয়া হয়। এই জাতির কাছে এই প্রত্যাশা রেখে, আমি এই চ্যানেলের কাছে প্রত্যাশা রেখে আমার বক্তব্য জনগণের সম্মুখে তুলে ধরলাম। বাংলাদেশ জিন্দাবাদ। উৎসুক জনতা যেটা বলছেন যে তারা শান্তি চান এবং তারা এই দেশের আর ফ্যাসিবাদীর স্থান যেন না হয় সে বিষয়ে তারা সতর্ক করে দিচ্ছেন। 32 নম্বরের শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনে থেকে এই ছিল সবশেষ। ধন্যবাদ আপনাকে রাকিব। ধানমন্ডি 32 নম্বরের বাড়ি সহ দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ নেতাদের বাড়িতে হামলা ভাঙচুরের ঘটনায় আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ বলছে, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ক্ষোভ ন্যায্য হলেও আইনের লঙ্ঘন ন্যায্য নয়। বৃহস্পতিবার সংস্থাটির এশিয়া অঞ্চলের উপপরিচালক মীনাক্ষী গাঙ্গুলির দেয়া এক বিবৃতিতে আরও বলা হয়, একদল বিক্ষুব্ধ লোক ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাদের বাড়ি ভেঙে দিয়েছে। ঘোষণা দিয়ে হামলা চালানো হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখন পর্যন্ত সম্পত্তি রক্ষায় ব্যর্থ হয়েছে। এই ধরনের ঘটনা বাংলাদেশকে আবারও দমন পীড়নের দিকে ঝুঁকে দিচ্ছে বলে মনে করে তারা। মানবাধিকার লঙ্ঘন বন্ধে বাংলাদেশের স্থায়ী সংস্কার প্রয়োজন বলেও মনে করে সংস্থাটি। বিপুল প্রত্যাশার বিপরীতে বর্তমান সরকারের অর্জনের জায়গা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। রাজনীতি, কূটনীতি, অর্থনীতি, আইন শৃঙ্খলা সব ক্ষেত্রেই সরকারের অর্জনের পাল্লা হালকা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, এখনই সময় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করার। ছাত্র জনতার অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর একের পর এক চ্যালেঞ্জের মুখে পড়ছে অন্তর্বর্তী সরকার। বিশ্লেষকরা বলছেন, চ্যালেঞ্জ কয়েক প্রকারের। অন্তর্বর্তী সরকারের সামনে চ্যালেঞ্জগুলো হলো, এখনো পূর্ণাঙ্গ তালিকা হয়নি জুলাইয়ের শহীদদের এবং তাদের চিকিৎসা হয়নি। রাজনৈতিক সংকট ক্রমেই ঘনীভূত হচ্ছে। ব্যবসা বাণিজ্যে ফেরেনি স্বস্তি দেবার মতো খবর। যখন তখন সড়ক আটকে মব তৈরি করা। বহির্বিশ্বের সাথে, বিশেষত ভারত ও যুক্তরাষ্ট্রের সাথে দৃশ্যমান হয়নি সম্পর্ক উন্নয়ন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন হয়নি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই প্রত্যেকটি বিষয়েই সরকারকে যত্নবান হতে হবে। যে প্রবল প্রত্যাশা ছিল এই সরকারের প্রতি, তা পূরণের দায়ও তাদেরই। যে মব নিয়ন্ত্রণ করা সরকারের জন্য কঠিন হয়ে পড়ছে, কখনো কখনো মবই কিন্তু হয়ে যাচ্ছে উল্টো সরকারের পক্ষের একটা বড় লাঠেল বাহিনীর মতো। তো সেই জায়গাটা আমি মনে করি যে সরকার এখনো তার মতো করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না। সবচেয়ে বেশি দ্রুত যদি নির্বাচন দেওয়া হয় এবং গণতান্ত্রিক পন্থায় জনপ্রতিনিধি নির্বাচন করে তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করা হয়, তাহলে আমার কাছে মনে হয় দুই দিক থেকে লাভ হবে। সরকারও একটা মর্যাদার জায়গা থেকে ক্ষমতা হস্তান্তর করার সুযোগ পাবে। দ্রব্যমূল্য এখনো হাতের নাগালে নয়, ব্যবসা বাণিজ্যেও নেই তেমন সুখবর। যে মূল্যস্ফীতির চাপ কমিয়ে এনে মানুষের জীবনে স্বস্তি ফিরিয়ে আনা, সেটা একটা। তারপরে হচ্ছে আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভটাকে একটা স্থিতিশীল অবস্থায় রাখা এবং আস্তে আস্তে এটাকে বাড়ানোর চেষ্টা করা। পদক্ষেপগুলি ঠিক আছে, কিন্তু এটার কার্যকারিতা এবং ফলাফল সেটা এখনো দেখা যাচ্ছে না। আরো প্রোঅ্যাক্টিভ হওয়ার সুযোগ ছিল এবং এখনো রয়েছে। কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রেও আরো ভাবতে হবে সরকারকে। খোলেনি বিভিন্ন দেশের ভিসা জট। প্রতিবেশী ভারত ও নতুন ক্ষমতায় আসা ট্রাম্পের আমেরিকার সাথে সম্পর্ক অনেকটাই স্থবির এখনো। এই তিনটা দেশের সাথে আমাদের বড় অর্থনৈতিক একটা সম্পর্ক আছে। তারা, আমি মনে করি, যতদিন বাংলাদেশ স্টেবিলিটি না আসবে
ততদিন তারা গো স্লো যাবে। হয়তো যেগুলো ডে টু ডে যেসব কাজ সেগুলো চালিয়ে যাবে, কিন্তু বড় আকারে ইনভেস্টমেন্ট তারা করবে না যতক্ষণ তারা দেখবে যে এখানে একটা স্টেবিলিটি এসেছে। সংস্কার কমিশনগুলো তাদের রিপোর্ট জমা দিলেও সে অনুযায়ী কাজ কবে হবে তা নিয়ে রয়েছে সংশয়। তবে শিগগিরই কাজ শুরু হবে বলে মনে করেন তারা। যত দ্রুত এই সংস্কার প্রস্তাবগুলো সম্পর্কে ঐক্যমতে পৌঁছা যাবে সরকারের পক্ষ থেকে এবং একই সাথে রাজনৈতিক দলের পক্ষ থেকে, তত দ্রুত নির্বাচন অনুষ্ঠিত হবে। তো আমরা আশা করি যে সবাই আমরা আন্তরিকতা প্রদর্শন করে যে এইসব বিষয়ে সমঝোতায় পৌঁছার চেষ্টা করব, যাতে দ্রুততার সাথে একটা সুষ্ঠু নির্বাচন হতে পারে। নির্বাচনের রোডম্যাপই এখন সংকট উত্তরণের বড় উপায় বলে মনে করেন বিশ্লেষকরা। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। দুর্বল ব্যাংকগুলো বাঁচাতে ছাপিয়ে দেওয়া টাকা এখন তুলে নিতে ব্যর্থ হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। কথা ছিল সহায়তা হিসেবে দেয়া টাকা আবার বাংলাদেশ ব্যাংক বিলের মাধ্যমে তুলে নেবে, কিন্তু বাস্তবতা হলো এই উদ্যোগ এখন কাজে আসছে না। বিশ্লেষকরা মনে করছেন দুর্বল ব্যাংক বাঁচাতে সহায়তা হিসেবে দেয়া টাকা তুলে নেয়ার ক্ষেত্রে ভুল নীতিতে হাঁটছে বাংলাদেশ ব্যাংক। নামে বেনামে ঋণ ও সীমাহীন অনিয়মে ডুবতে বসেছে দেশের ডজন খানেক ব্যাংক, যাদের বাঁচাতে অতীতে বিনা প্রশ্নে টাকা ছাপিয়ে দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় বসে প্রথমে এমন সহায়তা বন্ধের কথা বললেও পরে দুর্বল ব্যাংকগুলো বাঁচাতে 22,500 কোটি টাকা ছাপিয়ে দেয়। গভর্নর ডক্টর আহসান এস মনসুর বলেছিলেন, মূল্যস্ফীতি যেন না বাড়ে সেজন্য একই পরিমাণ অর্থ বাজার থেকে তুলে নেবে কেন্দ্রীয় ব্যাংক। তবে বাস্তবতা হলো বাংলাদেশ ব্যাংক বিলের মাধ্যমে বাজার থেকে টাকা তুলে নেয়ার সেই উদ্যোগ খুব বেশি কাজে আসছে না। এখন পর্যন্ত 12টি নিলামে বাজার থেকে মাত্র 3,758 কোটি টাকা তুলতে পেরেছে কেন্দ্রীয় ব্যাংক। এর মধ্যে কিছু অর্থ আবার মেয়াদ পূর্তির আগেই ফেরত দিতে হয়েছে। সব মিলিয়ে বাজার থেকে তুলে নেওয়া গেছে মাত্র 2,805 কোটি টাকা। আমানতকারীদের স্বার্থ রক্ষায় টাকা ছাপিয়ে দেওয়া হলেও তুলে নেয়ার কৌশলটি যথাযথ হয়নি, অভিমত বিশ্লেষকদের। বন্ড ইস্যু করে টাকা তোলা ওই পথে যাওয়ার প্রয়োজনটা আমার কাছে আগেও পরিষ্কার হয়নি, এবং এটা যে ফলাফল দেবে না সেটা অনেকেই বলেছিল, এবং তাই ঘটেছে। লেন্ডিং ফ্যাসিলিটি রেটটা না বাড়িয়ে এখানে 3%-এর যে ব্যবধান সেটাকে কমিয়ে আনা যায়। গত মাসে মূল্যস্ফীতি খানিকটা কমলেও বিশ্লেষকদের মতে বাড়তি তারল্য সরবরাহ করা না হলে তা আরও কমতো। আমরা যতই বলি না যে দুর্বল ব্যাংকগুলোকে, আমরাও সুপারিশ করেছি এগুলিকে আসলে চলতে দেওয়া ঠিক হবে না, কিন্তু আমানতকারীদেরকেও প্রোটেকশন দিতে হবে। সেই জন্যই আসলে কেন্দ্রীয় ব্যাংক তার ভূমিকা পালন করেছে। আমাদের মূল্যস্ফীতি অলরেডি বেড়েই আছে, তবে এর মধ্যে এই ধরনের পদক্ষেপ আসলে মূল্যস্ফীতির লাগাম টেনে ধরার জন্য সহায়ক নয়। যদিও কেন্দ্রীয় ব্যাংক বলছে বাজারের অবস্থা বুঝেই টাকা তোলার প্রক্রিয়া চলমান রয়েছে। এটা ধীরগতি হয়, এটা একদম আমরা একদিনে বা বাজারে একদম প্রতি সপ্তাহে সপ্তাহে এটা প্রভাব আসবে, ফলাফল আসবে এরকম না। ইতিবাচক ফলাফল আসার জন্য একটু সময় লাগবে। এই ফলাফলটা সব জায়গায় একটু স্লোই হয়, স্লোভাবেই আসবে ফলাফলটা। এখন 90 দিন মেয়াদি বাংলাদেশ ব্যাংক বিলের বিপরীতে 11% নিচে সুদ পাওয়া যায়, যেখানে কিছু কিছু ব্যাংকে আমানতের সুদ প্রায় 12%। রেদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা। পরিবেশ ও স্বাস্থ্যের ক্ষতি জেনেও লালমনিরহাটে দিন দিন বাড়ছে তামাক চাষ। বিভিন্ন প্রলোভনের ফাঁদে ঝুঁকে পড়ছে কৃষক, কমছে খাদ্যশস্যের উৎপাদন। স্থানীয়রা বলছেন সরকারি নজরদারির অভাবেই এমন হচ্ছে। এখনই থামানো না গেলে হারিয়ে যাবে ধান, ভুট্টা ও সবজির আবাদ। যে জমিতে একসময় চাষ হতো ধান, ভুট্টা, শাকসবজি, সেই জমি দখল করেছে তামাক। এই দৃশ্য লালমনিরহাট সদর উপজেলার। পরিবেশ, স্বাস্থ্য ও মাটির গুণাগুণের মারাত্মক ক্ষতির বিষয়টি জানার পরও কোনোভাবেই তামাক চাষে আগ্রহ কমছে না কৃষকের। জেলার অন্য 4টি উপজেলায়ও একই চিত্র। তামাকের রায় বেশি, আর কোম্পানিরা মনে করো সহযোগিতা করে, লোন দেয়, সার দেয়, টাকা দেয়। তো লাভজনক আমাদের আয় আসে, এই আয়টা দিয়ে আমার সুন্দরভাবে 6 মাস কেটে যায়। এই কারণে যত ঝুঁকিপূর্ণ হোক আমরা আয়ের কারণে এই তামাকটা করে। স্থানীয়রা বলছেন বেশি মুনাফা আর চটকদার প্রলোভনে ফাঁদে কৃষক। তদারকি করতেছে না এই সরকার। তামাকের চাষ ব্যাপক আকারে চলতেছে। কিছুদিন গেলে আপনারা ধান, পাট, গম, ভুট্টা এগুলো কিছুতেই পাবেন না আর কি। কৃষি বিভাগ সচেতনতামূলক কার্যক্রমের কথা বললেও উত্তরের জেলাটিতে প্রতি বছরই বাড়ছে তামাক চাষ।
তামাক চাষে আমরা নিরুৎসাহিত করতেছি চাষিদেরকে বিভিন্নভাবে, কিন্তু চাষি তার হলো তাৎক্ষণিক লাভ খুঁজে, যদিও তামাকে খুব বেশি লাভ নেই, যদি কারণ হলো কি তামাক একটা শ্রম ঘন একটা ফসল। চলতি মৌসুমে লালমনিরহাটে 15,057 হেক্টর জমিতে তামাক চাষ হয়েছে, যা গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ। ডিবিসি নিউজ ডেস্ক। চরম দুর্ভোগে বরিশাল নগরীর কাউনিয়ার গাওবাসার বাসিন্দারা। 22 লাখ টন বর্জ্যে চাপা পড়েছে কয়েক হাজার পরিবারের স্বাভাবিক জীবনযাত্রা। দুর্গন্ধের কারণে সামাজিক কোনো অনুষ্ঠানের আয়োজন হয় না ওই এলাকায়। বেড়াতে আসেন না আত্মীয় স্বজন, কেউ কেউ আবার বাসা ভাড়া দিয়ে চলে গেছেন অন্যত্র। নগর কর্তৃপক্ষ বলছে শহর থেকে ময়লার ভাগাড় সরিয়ে নেয়ার চেষ্টা চলছে। পৌরসভা থেকে বরিশাল সিটি কর্পোরেশন হওয়ার 22 বছর পেরিয়েছে। এতদিনে বিভাগীয় এই শহরের আয়তনের পাশাপাশি বেড়েছে লোকসংখ্যা, কিন্তু বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিকায়ন হয়নি। গোটা নগরের বর্জ্য ফেলা হচ্ছে 3 নম্বর ওয়ার্ডের কাউনিয়া এলাকায়। ময়লার গন্ধে এই জায়গায় টেহা যায় না, হ্যাঁ, আর যদি আগুন জ্বালাই দেয় তাহলে ঘরের মধ্যে থাকা যায় না। গন্ধে 1 নম্বরে গন্ধে মরি যাইতেছি, 2 নম্বরে ছেলে মেয়ে বিয়ে শাদী দিতে পারি না, কোনো লোকজন এই এলাকায় আইতে চায় না। ওই ভাগাড়ের চারপাশেই 4,500 পরিবারের বসবাস। আছে 9টি শিক্ষা প্রতিষ্ঠান ও 12টি মসজিদ। পাশের কাউনিয়া হাউজিং প্রকল্পে থাকে 500 পরিবার। বাসিন্দাদের দুর্ভোগ এতটাই চরমে পৌঁছেছে যে অনেকে বাড়িঘর ছেড়ে চলে গেছেন অন্য জায়গায়। জমি কেনাবেচাও বন্ধ। দুর্গন্ধের কারণে বেড়াতে আসেন না অনেকের স্বজন। কোনো অনুষ্ঠান করে আমরা বিয়ে দিতে পারি নাই, কোনো কারণে কোনো মেহমান দাওয়াত দিলে ওনারা আসতে চায় না এখানে, গন্ধে তারপর এখানে আসলে অসুস্থ হয়ে যায়। আবার আগে রাস্তা ছিল, বর্তমানে ময়লা দিয়ে ভাঙ্গিয়া বন্ধ করে ফেলাই যায় না, আবার অল করে বন্ধ করে দিয়েছে। ময়লাটা যদি একটু কোথাও দূরে নিত তাহলে আমরা জনগণ যারা আছি আশেপাশে ভালোভাবে বাস করতে পারতাম। কর্তৃপক্ষের আশ্বাস, নগরীর বর্জ্য ব্যবস্থাপনায় নেওয়া হয়েছে ব্যবস্থা। আমরা নতুন আরেকটা জায়গা দেখছি আর কি, খোঁজাখুঁজি করতেছি, এখনো ফাইনাল হয়নি, যদিও আমরা জায়গা দেখতেছি যে আমরা সরাসরি যদি কিনে নতুন আরেকটা যদি গার্বেজ করতে পারি তাহলে একটু সুবিধা হয়, হয়তো চাপটা একটু কমে আসবে। জনদুর্ভোগের কথা বিবেচনা করে দ্রুত ময়লার এই ভাগাড় সরিয়ে নেওয়ার দাবি স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। ভারতের রাজধানী নয়াদিল্লি বিধানসভার নির্বাচনের ফলাফল ঘোষণা হবে আজ। রাজধানীর ক্ষমতায় কে বসবে এরই মধ্যে তা নিয়ে হাড্ডাহাড্ডি লড়াই চলছে আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়াল ও ক্ষমতাসীন বিজেপির মধ্যে। ফলাফল ঘোষণার আগেই অধিকাংশ বুথ ফেরত জরিপে এগিয়ে রয়েছে বিজেপি। এতে নিরঙ্কুশ জয় পেতে পারে দেশটির ক্ষমতাসীন দলটি। সমীক্ষার পূর্বাভাসগুলো বলছে 70টি আসনের মধ্যে আম আদমির 28টি আর 41টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। 2-1টি আসন পেতে পারে কংগ্রেস। বুধবার দিল্লির 70টি বিধানসভা আসনের ভোট গ্রহণ হয়। কোনো দলকে জয়ী হতে হলে সংখ্যাগরিষ্ঠ 36টি আসন নিশ্চিত করতে হবে। ফলে বিজেপি নেতাদের দাবি 28 বছর পরে আবার দেশের রাজধানীর দখল নিতে চলেছেন তারা। তবে নির্বাচনের ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত হাল ছাড়তে নারাজ আম আদমি পার্টি। ভোট গ্রহণের দিন থেকে বিজেপির বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ তুলে আসছেন অরবিন্দ কেজরিওয়াল। রবিবার ট্রফি নিয়ে বরিশাল যেতে চায় চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। ক্রিকেটারদের দেয়া হবে বোনাস, নিশ্চিত করেছেন দলটির মালিক মিজানুর রহমান। আর চ্যাম্পিয়ন কোচ মিজানুর রহমান বাবুল জানিয়েছেন, দেশি কোচদের পাশাপাশি ভরসা রাখতে হবে চ্যাম্পিয়ন দলের উপরও। চোখে মুখে টেনশন, শেষ ওভারের নাটকীয়তায় হাসি ফুটেছে ফরচুন বরিশাল মালিক মিজানুর রহমানের মুখে। কংগ্রাচুলেশন। আগেরবার ট্রফি নিয়ে বরিশাল যেতে চাইলেও যাওয়া হয়নি, এবার আর সেটা মিস করতে চান না। 9 তারিখ কয়েক ঘন্টার জন্য হলেও জোড়া ট্রফি নিয়ে যাবেন বরিশাল। আমরা হয়তো বা 9 তারিখে যাব। দেখেন, যেহেতু আমাদের ন্যাশনাল টিমের প্লেয়ার রয়েছে 9 জন, আমরা তাদেরকে এতটা সময় এফোর্ড করতে পারবো না, আমাদের বোর্ড হয়তো বা দিবে না। সো আমরা হয়তো শর্ট টাইমের জন্য তাদেরকে পাবো 4-5 ঘন্টার জন্য। সেই 4-5 ঘন্টা কিভাবে তাদের ইউটিলাইজ করা যায় সেটা আমাদের ট্রাই থাকবে। দেশি কোচ মিজানুর রহমান বাবুল ব্যাক টু ব্যাক বিপিএল চ্যাম্পিয়ন। তাদের উপর ভরসা রাখার পাশাপাশি সিনিয়র ক্রিকেটারদের উপর ভরসা রাখার আহ্বানও জানিয়েছেন তিনি। একবার শুধু মনে হয় যে বিপিএল এ বিদেশি কোচ সাকসেস হয়েছেন, আর ম্যাক্সিমামই দেশি কোচরাই সাকসেস হয়েছে। আমি বিশ্বাস করি এক্সপিরিয়েন্সের অনেক বেশি দাম। তারা যদি ফিট থাকে তাহলে অবশ্যই ইয়াং যারা আছে তাদের থেকে বেশি খেলাটা বোঝে, বিপদের সময় তারা নার্ভ ধরে রাখতে পারে। ইয়াংদের চেয়ে যেই টিমটার মধ্যে বেশি এজেড প্লেয়ার আছে তারাই চ্যাম্পিয়ন হয়েছে। আনন্দ, উল্লাস আর উদযাপনে বরিশালের দ্বিতীয় শিরোপা জয়ের মধ্য দিয়ে শেষ হলো বিপিএল এর 11তম আসর। দীর্ঘ 39 দিনের পথ চলা শেষ হলো। আরো একবার চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। 9 তারিখ দুটো ট্রফি নিয়ে বরিশাল যাচ্ছেন এই দল। মাঠের বাইরে এই ট্রফিকে ঘিরে কত সমালোচনা, মাঠের ভিতরে ক্রিকেট খেলা ছড়িয়েছে উত্তেজনা।
কোনটি বেশি উত্তেজনা ছড়িয়েছে সেই তুলনা তোলা রইল দর্শকদের হাতে। মামুনুর রশিদ, ডিবিসি নিউজ, ঢাকা। বিপিএলের এবারের আসরে যেসব ভুল ত্রুটি ছিল আগামী আসরে তা থাকবে না মন্তব্য করেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সেই সাথে চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল টিম ম্যানেজমেন্টের উল্লাস, রানার্স আপ চিটাগং কিংসের আক্ষেপ। আর ম্যাচ অফিসিয়ালরা বললেন মাঠের খেলায় তাদের দায়িত্ব পালন করেছেন শতভাগ। নানান প্রতিকূলতা পেরিয়ে বিপিএলের 11তম আসরের পর্দা নামল জাঁকজমকভাবেই। মাঠের খেলায় ছিল ধুমধুমার লড়াই। বিপিএলের পুরস্কার বিতরণী পর্ব শেষে স্টেডিয়াম ত্যাগ করার সময় ক্রীড়া উপদেষ্টা বললেন আগামীর বিপিএলে থাকবে না কোনো অসঙ্গতি। যেটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল যে দর্শকরা কিভাবে আসলে রিঅ্যাক্ট করে, কিভাবে তারা এনজয় করতে পারে কিনা। তো সেদিক থেকে আমি মনে করি এবার বিপিএল সফল এবং আশা করি এবার লার্নিং থেকে আগামী সময়গুলোতেও আমরা বিপিএলকে পৃথিবীর ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর মধ্যে অন্যতম হিসেবে গড়ে তুলতে পারবো। ফরচুন বরিশালের আরও একবার বাজিমাত। ক্রিকেটার থেকে পরিবার সবার মাঝে চাপা উচ্ছ্বাসের জোয়ার, বিপরীতে চিটাগং কিংসে আফসোসের আধার। এটা আনফরচুনেট, আমরা এমন তো না যে খেলা তো খুবই ব্রিলিয়েন্ট হয়েছে, তো এখন যে প্রেসারটা একটু বেটার হ্যান্ডেল করেছে, অল ক্রেডিট টু বরিশাল। প্রথমবারের মতো কোচের ভূমিকায় এসে বরিশালকে চ্যাম্পিয়ন করলেন নাফিস ইকবাল, মুখে তাই চওড়া হাসি। অ্যামেজিং, নতুন রোলে ছিলাম, সবসময় তো ম্যানেজার হিসাবে ছিলাম 2016 থেকে, বাট এবার নতুন চ্যালেঞ্জ ছিল ব্যাটিং কোচ হিসাবে। সবচেয়ে বড় জিনিস হলো যে ব্যাটিং ওয়াজ ভেরি কনসিস্টেন্ট ফরচুন বরিশালের। মাঠের খেলায় এবার আম্পায়ারদের পারফরমেন্স কেমন ছিল? ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ রাহুল বললেন দুর্দান্ত। আমাদের যে লক্ষ্য যেটা ছিল বিপিএলটাকে আরও বেশি সমৃদ্ধশালী করার জন্য, এটা অবশ্যই আম্পায়ারদের জন্য হয়েছে। আমরা তাদের পিছন থেকে শুধু আমরা সাপোর্ট করেছি এবং আমরা নিয়ার ফিউচার ডেফিনেটলি উইল সাপোর্টেড ইচ আদার। সব মিলিয়ে এবারের বিপিএল দর্শকদের প্রত্যাশা পূরণে কত শতাংশ সফল সেই হিসাবটাও থাকলো দর্শকদের হাতেই। শাহান পাপন, ডিবিসি নিউজ, ঢাকা। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।